সে একবার বিজেপি, একজন তৃণমূল। তুমি যদি বলতে পারো এই মহারাজ ওই মহারাজ, চোর না সাধু সেটা নিয়ে সন্দেহ হতে পারে, কিন্তু বিজেপি না তৃণমূল এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আইদার অফ দেম। গরিব মানুষ বর্ষা ছিল আপনাদের, সেই গরিব মানুষ আপনাদের হাত থেকে হাত সরিয়ে নিয়েছে, কিভাবে সেটাকে রিকভার করবেন বা কিভাবে করবেন সেটা কি আলোচনা হচ্ছে? প্রথমত এখন গরিব মানুষকে গরিব বলে অপমান করো না। না, আমি বলছি মধ্যবিত্ত আর গরিব এক নয়, কিন্তু প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের খুঁটে খাওয়ার মতো অবস্থা হচ্ছে। তো আমাদের হাত থেকে সরে যায়নি, তাদের যখন একটা বোঝানো হয়েছে। অনেক সময় এরকম হয়, দক্ষিণপন্থায় যখন উত্থান হয়, যে পুঁজিপতি, যে চোর জোচ্চোর, যে লুটেরাদের জন্য এদের জীবন সর্বনাশ হয়, জীবন জীবিকা, আবাস, শিক্ষা, স্বাস্থ্য সব চলে যায়, অধিকার চলে যায়, তারাই আবার ত্রাতা হিসেবে ফিরে আসার চেষ্টা করে। রবীন্দ্রনাথ অনেক আগে বলেছে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে এই যুগে আজি জন্ম নিয়েছে, আজি এই যুগে তারা এই জন্ম নিয়েছে, আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজে। তাতে অনেক সময় মানুষের এরকম মনে ভ্রান্তি হয়, টাকা মানুষ দিয়েছে, ছোট ছোট দান আমরা গ্রহণ করেছি। তার ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের যে বাম সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্যের ধারা, মিডিয়া পুরুষ থেকে ডানকুনি, আমাদের হচ্ছে থিম, এটা হচ্ছে প্রবহমান ধারা। এখান থেকে এরপরে আমাদের ওয়ে ফরওয়ার্ড কী হবে সে সিদ্ধান্ত আমরা নেব। এটা হচ্ছে সম্মেলনের কাজ। গতকাল প্রতিবেদন রেখেছি আমি রাজ্য সম্পাদক হিসেবে, তারপর দাঁড়িয়ে প্রতিনিধিরা আলোচনা করছেন। এই 1.5 দিনে প্রায় অর্ধেক আলোচনার বেশি হয়ে যাবে। কালকে আমাদের একটা বিশেষ অধিবেশন হবে, সেখানে আমরা ভবিষ্যতের জন্য দিক নির্দেশ, বাংলার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ কর্মসূচি, সেই নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ অধিবেশন এই প্রথম আমাদের রাজ্য সম্মেলনে, সম্মেলন চলাকালীন সম্মেলনের মধ্যে এই ডেলিগেটদের নিয়ে একটা বিশেষ অধিবেশন হবে। ইতিমধ্যে রিসেপশন কমিটির তরফ থেকে স্মরণিকা প্রকাশ করা হয়েছে, তাতে অনেকগুলো লেখা আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরে রিসেপশন কমিটি ঠিক করবে কি করবে। সম্মেলন মঞ্চে সমস্ত পরেড গ্রুপ মেম্বার, কেন্দ্রীয় কমিটির সদস্য, সম্পাদক মণ্ডলীর সদস্যের উপস্থিতিতে এই সবিনির, তাতে অনেক মূল্যবান লেখা, তথ্য, বিগত হুগলি জেলা নিয়ে, তার বিরুদ্ধে, এবং 100 দিনের কাজ যাতে সবাই পায় এবং টাকা পায় তার দাবিতে, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি 13টা প্রস্তাবের পর শোনালাম। আরও প্রস্তাব এবেলা এবং কালকে হবে, আগামীকাল আপনাদের জানাবো। যদি ডিটেলসে চান, যদি উৎসাহ থাকে, সেটা আমাদের মিডিয়া যে সেন্টার আছে তারা তাদেরকে লিস্টটা দিয়ে দেবে, প্রস্তাব খুলুন। এবার আপনারা যদি বলতে চান, কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, যে কোনো প্রশ্ন। আমেরিকার অর্থ বিনিয়োগ, একজন বলে আমার না সুবিধা হবে। আমেরিকা যে অর্থ বিনিয়োগ করেছে তাতে তৃণমূল এবং বিজেপি উপকৃত হয়েছে, এই বিষয়টা যে বলছিলেন এবং যেটা প্রকাশ্যে এসছে, যদি বলেন। আমি তো বললাম, সেটাই তো বললাম, এবং আমরা প্রথম থেকে বলে আসছি। যখন নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে আমি প্রথম বলেছিলাম, তখন কোনো কোনো মিডিয়া কটাক্ষ করেছিল, মোহাম্মদ সেলিমের মধ্যে সিআইএ আর আমেরিকা খুঁজে পেলেন। তখন আর যখন প্রেস কনফারেন্স করে বলেছিলাম, তখন ব্ল্যাক আউট করা হয়েছিল, গণতন্ত্রী ছাড়া কোনো পত্রিকা খবর ছিল না। এমনই ছিল দাপট, কারণ মমতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আজকে দাঁড়িয়ে তো ট্রাম্প নিয়ে বলছেন, এবং যারা দুদিন বিজেপিকে হইচই করছিল, এখন জয়শঙ্কর বলছে ওটা ভালো, ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য $21 মিলিয়ন বিজেপিকে দিয়েছিল, মোদীকে দিয়েছিল, ট্রাম্প বলছে তার বন্ধুকে দিয়েছিল। আমাদের এখানে যখন ভোটার টার্ন আউট 88%, 90%, 91% হতো, তখন বলা হতো রিগিং হয়েছে। আর এখন দেখা যাচ্ছে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য আমেরিকা থেকে টাকা নিতে হচ্ছে। এখন আমি উদাহরণ দিয়ে বললাম, 2011 ভোটে আপনাদের এখনো মনে আছে, কালীঘাটের মাথায় একটা বড় হোর্ডিং লাগানো ছিল, ইউভ বলে, বাই ইউভি, এবং তাতে বলেছিল ভোট, এবং কেন ভোট দেবে, কাকে ভোট দেবে, সারোগেটেড ক্যাম্পেইন ছিল। কাদের টাকাতে ছিল, কে ছাপিয়েছিল, কেন কোনো দলের নাম ছিল না। আর তারপরে 11 সালে জেতার পরে কেন হঠাৎ যুব তৃণমূল কংগ্রেস থাকলেও অভিষেককে সামনে রেখে নতুন একটা ইউথ সংগঠন গড়ে তোলা হয়েছিল না, মনে আছে?
অভিষিক্ত হয়েছিল। কেন এগুলো হয়? এনজিওদের বলা হচ্ছে, এবং তারপর আমরা দেখলাম রাজনৈতিক দল, কারণ তারা বলেছিল বামপন্থীদের শাসনে এখানে নাকি গণতন্ত্রের ডেফিসিয়েন্সি হয়েছে, সেজন্য সেই ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য ওদের টাকা ঢালতে হবে। আপনারা একটু ইনভেস্টিগেট করলেই পারবেন। আমি কলকাতার আশেপাশে অন্তত বেশ কয়েকটা বাড়ি, বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, বেশ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের নাম বলে দিতে পারি যারা ওই সময় 6 থেকে 12-13 এই সূত্রে টাকা পেয়ে সেগুলো গড়ে তুলেছেন। তাদের মধ্যে এখন অনেকে এক্সপোজ হয়েছে, কেউ কেউ ওইসব পূর্ণ পাতার বিজ্ঞাপন দেওয়া হতো খবরে খবরে, আর তারপরে কেউ কেউ মমতাকে পুরস্কার দিয়েছিল, আর মমতা হওয়ার পরে তাদেরকে পুরস্কার দিয়েছিল। এখন সব ধরা পড়ে গেছে। ম্যানেজমেন্টে কলেজ চালাতো, কোত্থেকে টাকা আসতো, কাদের টাকা জানা নেই। এটা সরকারের ক্ষেত্রে বিজেপি তাই করেছে, একই রুট। আমরা আজও বলছি শ্বেতপত্র প্রকাশ করুক, কারণ বিদেশের কাছে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশ নয়, ভারতের ব্যাপার। আমাদের মতো দেশ, গণতন্ত্র জন্য আমরা প্রাচীন গণতন্ত্র বলে গর্ব করি, বিশ্বগুরু হতে চেষ্টা করি, আর তারপরে পেছন থেকে টাকা কিকব্যাক নিই গণতন্ত্র সর্বনাশ করার জন্য। প্রকাশ করুক, আর নাহলে তদন্তের ডাক দিক কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তদন্ত করুক, এবং কোন টাকা কোত্থেকে এলো, কোথায় গেল। এই তদন্তের কথা আমি বললাম। আমাকে চেয়ারম্যান করে প্রাইম মিনিস্টার অফিস থেকে 97-এ কমিটি হয়েছিল। বিজেপি সরকার আসার পরে সেই কমিটিকে নস্যাৎ করেছে। আজ পর্যন্ত আর কোনো কমিটি তৈরি হয়নি। খুঁজে বার করা হবে বিদেশি টাকা কার মারফত, কোথা থেকে আসে, অরিজিন আর এন্ড ইউজ, এটা জানা দরকার। জাতীয় নিরাপত্তার জন্য জানা দরকার, গণতন্ত্রের জন্য জানা দরকার, দেশের ঐক্যের জন্য জানা দরকার, দেশের মানুষের জন্য জানা দরকার। আর একটা ভোটের রিগিং করার জন্য, ভোট চুরি করার জন্য, মস্তানি করার জন্য, প্রশাসনকে ব্যবহার করার জন্য যদি এই বিদেশের টাকা ব্যবহার করা হয়, তাহলে তো আভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ। আজকে হাওড়া স্টেশনে একজন গোরখপুর থেকে আসছিল, মানে আপনার এক্সপ্রেস ট্রেন থেকে হাওড়া স্টেশনে, তার থেকে প্রায় 3 কোটি রয়েছে, সিঙ্গাপুর তাদের কারেন্সি রয়েছে, এটা নিয়ে কি বলবেন? যোগী পাঠাচ্ছিল মমতাকে না বিজেপি পাঠাচ্ছিল তৃণমূলকে? ইউপিআইজেশন অফ বেঙ্গল না বেঙ্গলাইজেশন অফ ইউপি? এত ভ্রষ্টাচার সমাজ। তোমাদের সব বলছিল পান দোকানে, তোমরা সব দেখাচ্ছিলে না টিভিতে, যে পর থেকে সব অনলাইন হবে ট্রানজাকশন, আর কোনো ক্যাশ থাকবে না। আমাদের দেশে নাকি বৈদেশিক মুদ্রা ভান্ডার এখন ডিপ্লিট হচ্ছে, এবং আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হচ্ছে, আমাদের এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি, ডলার ক্রাইসিস হচ্ছে, ডলারের দাম বেড়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে ডলার নিয়ে ইউপি আর বেঙ্গলের মধ্যে আদান প্রদান হচ্ছে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সেই 2 রতনের নাম হচ্ছে মমতা এবং যোগী। কলকাতাটা কি সেফ করিডোর মানে মনে করছেন? এই যে টাকা যে এরকম গোরখপুর থেকে বললে সেটা কেন? অনেক আগে থেকে আমরা বলেছি। এখন আদবানি থাকলে বলতেন, আগে বলতেন রেড করিডোর, এখন আর বিষয় বলে না। তাহলে ব্যাংকক থেকে গোরখপুর, আর গোরখপুর থেকে দুবাই, মাঝখানে এগুলো ভায়া থাকতে পারে। কিন্তু এইভাবেই সাম্প্রদায়িক শক্তি, টেরোরিস্ট, তারা মুক্তাঞ্চল তৈরি করে, যেখানে দাঁড়িয়ে আর্মসের, স্মল আর্মসের স্মাগলিং, নেশাদ্রব্যাদি, ড্রাগস র্যাকেট, এবং তার সঙ্গে দাঁড়িয়ে এই ফেক কারেন্সি, এগুলো সব একটার সঙ্গে একটা লিঙ্ক। আর এখন তো জাল ওষুধ। আরজিকর কাণ্ডে সঞ্জয়কে বাঁচানোর জন্য এত সব নেমে পড়েনি, কারণ গোটা দেশে এই যে র্যাকেটটা, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত। সময়োপযোগী সংগঠনে সেক্ষেত্রে দলে তরুণ প্রজন্মের অন্তর্ভুক্তির বিষয়ে গতকালও আপনি একটা আহ্বান জানিয়েছেন, বিশেষ করে নিষ্ক্রিয়তা মুক্ত করার ক্ষেত্রে। এটা আমরা গত 1 দশক ধরে লাগাতারভাবে করছি, এবং ওপর থেকে নিচ পর্যন্ত এটা বলা হচ্ছে, বোথ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল। সেখানে দাঁড়িয়ে আমরা যাতে সমস্ত লেভেলে আমাদের এটা নতুন প্রজন্মকে, মহিলাকে, সামাজিক বিন্যাসকে মাথায় রেখে নতুন অংশকে আরও উৎসাহ করে নিয়ে আসতে হবে। তার জন্য পরিকল্পিতভাবে কীভাবে এগোনো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু আশানুরূপ হয়নি। আরও অনেক
পথ যেতে হবে। তৃণমূল এবং বিজেপির এই যে বাইনারি, সেটা ভাঙার ক্ষেত্রে তো কোথাও গিয়ে জায়গায় পঞ্চায়েত নির্বাচন 2023-এ কি হয়েছিল? বাইনারি ভাঙার ক্ষেত্রে আমরা কয়েক ধাপ এগিয়েছিলাম। যখন চোর ধরো জেল ভরো বলেছিলাম, আমরা বলিনি বিজেপি বা তৃণমূল, কিন্তু মানুষ বুঝে গেছিল বিজেপি আর তৃণমূল উভয় চোর, কখনো কখনো ঝান্ডা পাল্টায়। তারপর আমরা যখন বললাম নাটক বিচার করো, আরজি করের মাথা ধরো, আমরা তো কোনো বিজেপি তৃণমূল বলিনি, কিন্তু যে বিজেপি লম্পঝম্প করে নেমেছিল, এখন দেখা গেল বিজেপি আর তৃণমূল এক হয়ে, কলকাতা পুলিশ আর সিবিআই এক হয়ে যাতে মাথা না নড়ে তার ব্যবস্থা করছে। 90-এর দশকে বিজেপি প্রথমে বলতো বিদেশি ফান্ড, এনজিও। ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্টের সময় আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম পার্লামেন্টের ফ্লোরে, স্বাধীনতার পরে যত বিদেশি ফান্ড আইনি পথে এসছে, হাওয়ালা নয়, বেআইনি পথ নয়, ব্যাংকিং এর মারফত, এফসিআর এর ক্লিয়ারেন্স নিয়ে, আরবিআইকে জানিয়ে, বিদেশ দপ্তরকে জানিয়ে, সেই টাকাগুলো স্রোত কি, সূত্র কি এবং এন্ড ইউজ কি, সেটা জানার অধিকার আছে মানুষের। গুজরাট গভর্নমেন্টের সময় আমাকে চেয়ারম্যান করে 20 জনের একটা কমিটি তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, হাই পাওয়ার কমিটি, যে বিদেশি ফান্ড থ্রু এনজিও রুট আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিকে এবং ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য কিভাবে চ্যানেলাইজ হচ্ছে তার তদন্ত করার জন্য। সরকারি প্রশাসন, ব্যাংকিং ব্যবস্থা সবার তখন টনক নড়েছিল, কেউ কোনো রিপোর্ট দিতে চায় না, বিলম্ব করছিল। আর তারপরে যেদিন বিজেপি গভর্নমেন্ট এলো, স্বাভাবিকভাবে আমি পদত্যাগ করেছি, কারণ ওটা প্রধানমন্ত্রী দপ্তরের কমিটি ছিল। বাজপেয়ী প্রধানমন্ত্রীর সময় তো আমি এত কমিটির চেয়ারম্যান থাকতে পারি না, আমি আগাম পদত্যাগ করলাম, কিন্তু আমি তার সঙ্গে একটা শর্ত জুড়েছিলাম, আপনাদের পছন্দ মতো যে কোনো একজনকে চেয়ারম্যান করে এটা তদন্ত করুন, দরকার দেশের স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে, ন্যাশনাল সিকিউরিটির কথা বলতো, দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য এবং ইন্টিগ্রেশনের জন্য, ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য। কিন্তু সেই থেকে বিজেপি আর কোনো কমিটি করেনি, ওই কমিটিও মাঠে মারা যায়, কোনো রিপোর্ট তৈরি করতে পারেনি, কারণ সেই রিপোর্ট তো আসেনি প্রথমত, সবটা কিছু কিছু এসেছিল, কিন্তু আমি তো সেটা বাইরে বার করতে পারি না, তো সেগুলো স্টাডি করেছিলাম। সেজন্য এখনো চ্যালেঞ্জ নিয়ে বলি, রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক, আর নাহলে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করুক, জুডিশিয়ারি তদন্ত করুক, কিভাবে আমাদের দেশকে দুর্বল করার জন্য, প্রতিবেশী দেশগুলোকে দুর্বল করার জন্য, সেখানকার স্টেবিলিটি নষ্ট করার জন্য, আমাদের দেশের স্থায়িত্ব নষ্ট করার জন্য এবং সাম্প্রদায়িকতাকে বাড়াবার জন্য, মানুষের মধ্যে অনৈক্য তৈরি করার জন্য এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য এই টাকাগুলো ব্যবহার করা হচ্ছে। কি জবাব দেবে এখন বিজেপি আর আইটি সেল? কি জবাব দেবে তৃণমূল কংগ্রেস? হই করে উঠেছিল। সিপিআইএম যেমন কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড, তার বিরুদ্ধে এবং মামলা করেছিল এবং একটি নয়া পয়সাও নেয় না, সেরকম বিদেশি ফান্ডিং এর ব্যাপারে আমরা ওপেন চ্যালেঞ্জ করতে এবং সিপিআইএমই করতে পারে। তদন্ত হোক, দুধ কা দুধ, পানি কা পানি।